যখন বাঘ জায়গা ওঠে তখন কিন্তু সামনে যা থাকে সব খাইয়া ফেলে, তাই না? আলহামদুলিল্লাহ, বিশাল এক সুখবর নিয়ে এসেছি, কারণ খেলাটা চারদিক থেকে জমছে। এমন ফাঁদ পেতেছে আপনার 4 মিনিটে গায়েব হয়ে যাবে। 4 ধরনের পলিসি ব্যবহার করা হয়েছে। এটা আপনার সঠিক সময় কঠিন শিক্ষা দেন। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে, বাঘের মতো গর্জে উঠেছেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন। তার সেই গাটস আছে, সাহস আছে, তাই তিনি এমন কথা বলতে পেরেছেন। ডক্টর ইউনূসের জন্য বিরাট সুখবর, যুগান্তকারী বিজয়, ঐতিহাসিক বিজয়, ভূমিধস বিজয়। এটা কেউ কল্পনাও করেনি 1 বছর আগে, কিন্তু সেটা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের চাওয়া পূরণ হবে, 100% পূরণ হবে। সবাইকে এক জায়গায় আসতেই হবে, কোনো রাস্তা নাই, এক জায়গায় আসতে হবে। মাথার তাজ মাথায় থাকবে, কিন্তু খাপ খোলা তলোয়ার হিসাবে। এরা ঢাকা ইউনিভার্সিটি রং বদলিয়ে দেবে 54 বছরে, যেটা কেউ পারেনি। একটা কথা বলে রাখবেন, শিবির থেকে যদি ভিপিজিএস হয়, এরা কখনোই হলের বাজার ঘাট করে সেখান থেকে পয়সা খাবে না। গ্যারান্টি দিয়ে দিচ্ছি, গ্যারান্টি লিখে রাখেন। যদি করে এসে বলবেন আমাকে, আপনাদের জুতা আমার গালে। এরা এইগুলা করবে না। ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে। যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট। যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যায়, তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে, সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে। দর্শক, কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগকে চাই না, আমরা জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চাই। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন যে তিনি আসলে আওয়ামী লীগ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকেই চান না, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সময় যে স্লোগানগুলো দেয়া হয়েছিল এবং মুক্তিযুদ্ধকে তিনি ধারণ করে বলছেন তিনি আসলে বঙ্গবন্ধুকে চান, তিনি আসলে জয় বাংলা স্লোগানটি দিতে চান। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তিনি কি কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে? অর্থাৎ ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগের মধ্যে একটি পার্থক্য দেখিয়ে তিনি ভালো আওয়ামী লীগকে আসলে বাংলাদেশে পুনর্বাসন করতে চাইছে। প্রিয় দর্শক, এই বিষয়ে নানান মহল থেকে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। এখন আপনি কি মনে করছেন, এই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, এরা সবাই মিলে কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে? এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এদেরকে কি আসলে সরকারের শাস্তির আওতায় আনা উচিত কিনা সেটিও অবশ্যই জানাবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং একটা ম্যাপও দিয়েছিলেন। সেই ম্যাপে কোন পার্টের রং কি এবং এদের পতাকার রং কি হবে তাও তিনি ডিজাইন করে দিয়েছিলেন, এবং সেখানে বড় একটা অংশের নাম রেখেছিলেন খালিস্তান। সুতরাং বুঝাই যায় যে তিনি খালিস্তানপন্থী যে বিদ্রোহী গোষ্ঠী তাদের সমর্থক। তো এটা কিন্তু ব্যাপক তোলপাড় করেছে সমস্ত বিশ্বে, বিশেষ করে ভারতে তার ব্যাপক সমালোচনা হয়েছে। ভারতের অনেক রাজনীতিবিদের প্রচুর সমালোচনা করেছেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফিলিংগারের টুইটার অ্যাকাউন্টটা ভারতে ব্লক করা হয়েছে। এটা গতকালকে শুনলাম, ভারতে ব্লক করা হচ্ছে, আমি নজর রাখি। তো এই ফিলিংগার তিনি এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন। এই গুন্থার ফিলিংগারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করে দেওয়ার পরে এখন গুন্থার ফিলিংগার ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যে নরেন্দ্র মোদী টুইটার অ্যাকাউন্ট যাতে ইউরোপে ব্যান করে দেওয়া হয়। তো তিনি হচ্ছেন, এই গুন্থার ফিলিংগার হচ্ছেন, তিনি হেড অফ অস্ট্রিয়ান কমিটি ফর ন্যাটো মেম্বারশিপ, অনেক বড় একজন কূটনীতিবিদ, এবং তিনি এই অস্ট্রিয়ার যে কমিটি আছে, আপনারা জানেন যে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সামরিক জোট। এটার যে এই মানে অস্ট্রিয়ার সাইটের যে মেম্বারশিপের যে প্রধান, সেই প্রধান হচ্ছেন তিনি, এই গুন্থার ফিলিংগার। তো তার পোস্ট অনেক বড়, এই কারণে আসলে ভারত প্রচুর বিব্রত, এবং কথা উঠেছে যে একজন উচ্চ পর্যায়ের অস্ট্রিয়ার কূটনীতিক তিনি একটি স্বাধীন দেশকে এভাবে বিভক্ত করার ডাক দিতে পারেন কিনা। তো এখন এই ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফিলিংগার তিনি বাংলাদেশের উপর তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে, আমাদের ভারতের প্রয়োজন নেই, আমাদের ভারতের কোনো প্রয়োজন নেই, আমরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চাই। যদি বাংলাদেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য করতে পারি, মানে শুল্ক ফ্রি, বাংলাদেশে যা আসবে শুল্ক ফ্রি, বাংলাদেশ থেকে যা যাবে তাও পুরো শুল্ক ফ্রি, তাহলে আমাদের আর ভারতের প্রয়োজন নেই। তো এখানে লিখেছেন যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফিলিংগার। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করে নিজেরই মতামত তুলে ধরেন গুন্থার। তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি এখনই হতে পারে, এবং এতে
ইউরোপীয় ইউনিয়ন বা বাংলাদেশ উভয়ই লাভবান হবে এবং ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও তিনি ওই পোস্টে মন্তব্য করেন। এবং যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত মানে ওই যে টুকরো টুকরো করে দিবে, এই জন্য তিনি ভারতকে বলেন সাবেক ভারত। সাবেক ভারত করার বিষয়ে তার কঠোর অবস্থান। এবং এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর এই প্রভাবশালী নেতা। তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারেই তলানিতে, এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছেন কদিন আগে যে 2 মাসের ভিতরে ভারতের সাথে আমাদের পা ধরে মাপ চাইবে। তো এই যখন অবস্থা, এবং আপনারা জানেন যে ভারতের শুল্ক বৃদ্ধি করে দিয়েছে 50% উপরে, তখন ইউরোপিয়ান ইউনিয়নের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার, যিনি ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, তার এমন মন্তব্য ভারতকে আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে। তো এখানে তিনি লিখেছেন যে আই কল ফর এ ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ, আওয়ার অ্যালাই অ্যান্ড ফ্রেন্ড। মানে বাংলাদেশকে বলতেছে আওয়ার অ্যালাই অ্যান্ড ফ্রেন্ড, উই ডোন্ট নিড ইন্ডিয়া, ইট ইজ অন ওয়ে টু বি এক্স ইন্ডিয়া এনিহাউ। মানে বলতেছেন যে এটা ইন্ডিয়া ভেঙে যাবো এনিহাউ, এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তোমরা বৃদ্ধি করো। তবে আমি মনে করি যে এই গুন্টার ফেলিঙ্গারের এই কথাটা ইউরোপিয়ান ইউনিয়ন শোনা উচিত, যে বাংলাদেশের সঙ্গে একটা যদি মুক্ত বাণিজ্য করতে পারে, এতে কিন্তু উভয়ই লাভবান হবে, ইউরোপিয়ান ইউনিয়ন লাভবান হবে, এমনকি বাংলাদেশও লাভবান হবে। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ, নতুন কোনো সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই, যা হওয়ার হয়ে গেছে, এখন জাস্ট ভোটের অপেক্ষা। এবং যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তও শেষ, কাকে ভোট দিবেন, কারা ভোট দিতে যাবেন না, এটা শেষ। সব সমীকরণ একত্র করলে শেষ মুহূর্তে অনেক নাটকীয়তাও ঘটেছে। আরো একজন প্রার্থী ছাত্রদলের সপক্ষে ছাত্রদলকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ, তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য এবং ছাত্রদল চূড়ান্তভাবে জয় বাংলা। সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্রদলের এখন আর নেই। দর্শক অনেকে বলতে পারেন যে আমি কি ওভার কনফিডেন্ট, বাড়িয়ে বলছি? না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। 9 তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে দেখবেন যে ভোটের ফলাফলে কি হয়। এই নির্বাচন বানচাল করা, নির্বাচন ঠেকিয়ে দেওয়ার অনেক চেষ্টা, অনেক কিছু হয়েছে, কোনো কিছুতে আর কাজ দেবে না, সব চেষ্টা সাধনা শেষ। এখন জাস্ট ভোট ফলাফল। কার্যত শিবিরের প্রচন্ড বিরোধী যেসব শক্তি, তারা এখন রিহার্সেল করছে কি জানেন? শিবির জিতলে কি প্রতিক্রিয়া দিব, কি বলবো, যে শিবির তো জিতেছে, শিবিরের বিজয়টা মেনে নেয়ার প্র্যাকটিস করছে। ঘটনা এতদূর চলে গিয়েছে, শিবির কোনো ফাঁদে পা দিচ্ছে না। আর শেষ মুহূর্তে নানান অঘটনের জন্ম দিয়ে ছাত্রদল আরো ব্যাকফুটে চলে গেল। শিবিরকে নিয়ে কোনো বিতর্ক নেই, পাকিস্তানপন্থী ট্যাগ, স্বাধীনতা বিরোধী ট্যাগ, কত কিছু, কোনো লাভ হলো না, কোনো জরিপও শিবিরের বিরুদ্ধে দাঁড় করানো গেল না। তারপরে নাস্তিক গরু মহিউদ্দিন একটা জরিপ এনেছে, 200 শিক্ষার্থী বা 250 শিক্ষার্থীর উপর জরিপ করে। অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ হলের, অন্য কোথাও ওরা যেতে পারেনি। এটা নিয়েও হাসাহাসি হচ্ছে। দর্শক একটু ভালো করতে, ছাত্রদলের যে কেলেঙ্কারি কলঙ্ক, এগুলো ঢাকতে ছাত্রদল 2টা কাজ করছিল। একটা হচ্ছে মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্রদলের পক্ষে, এরকম একজনকে বহিষ্কারও করেছে ছাত্রদল। এবং আরো মজার ঘটনা আছে, আজকে প্রচার প্রচারের শেষের সময়ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে যে আপনারা যারা এখনো নির্বাচনে আসেন সরে যান, নইলে কিন্তু আজীবন বহিষ্কার করা হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্রদলের অনেক কনফ্লিক্টিং গ্রুপ মাঠে আছে, এবং ছাত্রদলের 5টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বাদে কেউই আন্তরিকভাবে চায় না যে এই আবিদরা জিতুক। আসলে আবিদরা অসহায়, ওদের পাশে কেউ নেই, ওরা সেকেন্ড হতে পারে না, ওদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু তারা তো আর জিতিয়ে আনতে পারবে না, এখানে কোনো ষড়যন্ত্র চলবে না। একটু এদিক ওদিক কারচুপি হলে বাংলাদেশের তোল পার শুরু হয়ে যাবে। যে এই নির্বাচনে কারচুপি করার চেষ্টা করবে নিশ্চিহ্ন হয়ে যাবে। ছাত্রদল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের, নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন, তাদেরকে ডিস্টার্ব করে, ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য। কিন্তু দেখা গেল যে এখনো এটা চলছে, এখনো নারী শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাচ্ছে এবং হুমকি দামকি দিচ্ছে, বলছে যে বিসিএস এ কাজে লাগবে, মানে তারা ক্ষমতা আসবে বিসিএস এ রেকমেন্ড করবে। এই হচ্ছে মাথা মোটা বিএনপি নেতাদের ছাত্রদলকে ডুবানোর আর একটা সর্বশেষ ঘটনা। এতে শিক্ষার্থীরা প্রচন্ড ক্ষুব্ধ, তাদের নাম্বার স্থানীয় সাপ্রি বিএনপি টেম্পো স্ট্যান্ডের কাছে গেল কিভাবে? ছাত্রদল অবস্থা খুব খারাপ। এদের বিতর্ক ঢাকতে একটু ভালো সাজার চেষ্টা করেছিল, কি শপথ করেছে, শপথ নিয়ে আর এক কাণ্ড। ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে যেরকম ঘটনা, মানে শপথ শুরু করার আগেই সবাই শপথ করা শুরু করেছে, মানে কেমন যেন সবকিছু ওদের এলোমেলো হয়ে যায়, মানে ওদের ভাগ্যটাই খারাপ, যা করতে যায় সেখানে উল্টোপাল্টা হয়ে যায়। শপথ অনুষ্ঠানটাও এটা ট্রলের বিষয় পরিণত হলো। আর এই শপথ অনুষ্ঠান, আরে ভাই জেতার আগে শপথ কিসের? অতিভক্তি চোরের লক্ষণ, এটা নিয়ে হাসাহাসি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনি কে বলেছে শপথ করতে? এটা কোন প্র্যাকটিস আছে যে জয়ের আগে শপথ করতে? আর বিষয় শপথ একটাই করো তোমরা বাবারা,
যে শিবির জিতলে শান্তিপূর্ণভাবে সেই বিজয়টা মেনে নেওয়া হবে, শিবিরকে অভিনন্দন জানানো হবে যে শিবির জিতেছে, ধন্যবাদ জানাই। শিবির হাতে পারলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিও 9 তারিখ 10 তারিখ যে জিতেছে, ওয়েলকাম সাদিক ক্যাম্প ভিপি, তুমি আমার ভিপি, তোমার ভিপি, সবার ভিপি। তো এই শপথ এটা ব্যাকফায়ার করেছে। এই শপথ ছাত্র দলের জন্য অনুকূল কিছু ভালো কিছু আনতে পারেনি। আর শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলা মানে শুরু করার আগেই শপথ শুরু করে দেয়, আরে ভাই আমি শুরু করতে পেরেছি, যখন বলবো যে আমরা শপথ করিতেছি তখন থেকে বলবো, তার আগেই বলে দেয় যে 100 বছরের ঐতিহ্যবাহী, মানে একটা ফানি বিষয়ে পরিণত হয়েছে। সেই শিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধনে যেরকম অভিনয় করেছিল, ধরে এনেছিল নারী শিক্ষার্থীদের শিবিরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য, সেখানে অভিনয় করতে যে যেরকম ধরা পড়েছিল, নারী নির্যাতনের পক্ষে ছাত্রদল এটা যেরকম বলে ফেলেছিল মুখ ফসকে, তারা জোর করে তাদেরকে এখানে আনা হয়েছে। ওরকম ঘটনা ঘটেছে শপথ অনুষ্ঠানে। এবং সাদিক ক্যাম্প বিষয়টা শেষের দিনে অ্যাড্রেস করেছে যে শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা এটা ফেসিবাদী কায়দা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র দলের প্রতি চরম বিরক্ত। আর মূল কথা হচ্ছে ছাত্র দলই তো ছাত্র দলকে চায় না, আঞ্চলিকতা চলছে ছাত্র দলের মধ্যে, আর শিবিরের মধ্যে কোনো আঞ্চলিকতা নেই। সাদিক ক্যাম্পের বাড়ি কোথায় এটা শিবিরকে যারা ভোট দেবে জিজ্ঞাসাই করছে না। দেখেন শিবির যে জিতে যাবে শেষ মুহূর্তের এই সমীকরণে, এটা মেঘমালার বসু বা এদের বক্তব্য স্পষ্ট। তারা বলছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিলে স্বাধীনতা বিরোধীরা মানে শিবির একটাও জিততে পারবে না। মানে কেন অনাবাসিক শিক্ষার্থীরা, আবাসিক শিক্ষার্থীরা তাহলে কি পাকিস্তানপন্থী? মানে আবাসিক শিক্ষার্থীদের ভোটে শিবির জিতে যাবে হলে, কারণ হলে যারা তাদেরকে শিবির ম্যানেজ করেছে, এই তো। আর যারা হলের বাইরে তাদেরকে শিবির ম্যানেজ করতে পারেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। মানে এই যে মেঘের যে কথা, এর অর্থ হচ্ছে শিবির জিতবে ওটাও নিজেও জানে। এখন জেতার পরে বলবে যে আবাসিক শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোট কিনে শিবির জিতেছে। অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসলে শিবির হেরে যেত। মানে শিবির জিতলে কি বলা হবে, কোন ব্যাখ্যা দাঁড় করা হবে, ওটা অলরেডি স্টার্ট করা হয়েছে। তো দর্শক, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাদের যে হুমকি ছাত্রদলকে ভোট দিতে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা শেষ মুহূর্তে ছাত্রদলের ভোট ড্রাস্টিক্যালি রিডিউস করছে। এবং আমি দেখলাম সাদিক ক্যাম্প কিন্তু ভালো বক্তা নয়, ভালো সংগঠক, অসাধারণ মেধাবী নেতৃত্ব, দূরদর্শী সাহসী নেতৃত্ব, কিন্তু ভালো বক্তা নয়। ভালো বক্তা হচ্ছে ফরহাদ। কিন্তু ডাকসু নির্বাচনের শেষ সময়, মানে ভোটের আগ মুহূর্তে প্রচার প্রচারণার শেষ সময় কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন সাদিক ক্যামের কণ্ঠ খুলে দিয়েছেন। সাদিক ক্যাম অসাধারণ বক্তব্য দিচ্ছে, সাদিক ক্যামের বক্তব্য ফ্লুয়েন্সি, সাদিক ক্যামের সাউন্ড ভয়েস, মানে কণ্ঠ খুলে দিয়েছে আল্লাহ। অন দি আদার হ্যান্ড আবিদ আটকে পড়ছে, মেয়েলি ভয়েস, কথা বলতে পারছে না, কেমন যেন বিরক্তিকর লাগছে। সব মিলিয়ে আবার ছাত্রদলে ভয়ানক অন্তর্কন্দল, আবার শিবির বিরোধী সব প্রার্থীর নোংরামি, জুলাই বিক্রি করে খাওয়া, প্রতিপক্ষকে গালাগালি করা, চেতনাবাদী করা, শিক্ষার্থীদের মন জয় করা, ভালো কাজ, এগুলোর ঊর্ধ্বে তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত। শিবির এগুলো করেনি। আসলে শিবির কি এই যে জিততে যাচ্ছে, এতে প্রতিপক্ষদের আকাম হেল্প করছে শিবিরকে এগিয়ে থাকতে। শিবির এত ব্যবধানে জেতার কথা না, যত ব্যবধানে জিততে যাচ্ছে বলে আমরা মনে করছি। শিবিরের বিজয় অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। আমরা এখানে একটা কথা বলে যাব, আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না, জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না। তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, নূরকে যারা হামলা করেছেন, আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারী এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন। আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায়, শফিকুল ইসলাম মাসুদ সহ আজকের এখানে সমিতির নেতৃবৃন্দ মাথায় যেন রাখে, আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমি অবাক হই, খুব নিশ্চিত হই, প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে পিটিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো। তার জন্য আপনারা যে কমিটি করেন আমার আপত্তি নাই, কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত লোকগুলো গ্রেফতার না হওয়া শুধু অশনি সংকেত নয়, এই জুলাই যোদ্ধাদেরকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করার সামিল। আপনারা নূরকে আঘাত করেন নাই, আপনারা আবু সাঈদ মুগ্ধার পরিবারকে আঘাত করেছেন, আপনারা জুলাইয়ের চেতনাকে আঘাত করেছেন। আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে, আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না, আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই, তারা আগামী দিনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আওয়ামী দোষর মুক্ত করতে গিয়ে তারা সক্ষম হয়ে আসুন। বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল। আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে, অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের উপরে হামলাকারীদের বিচারের কথা বলতে। আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে।
আসুন, সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে। প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে। ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে। যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট। যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যায় তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে, সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে। কিন্তু এখানে ছাত্রদল এবং বিএনপি নমনীয় থাকলেও যে নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে যারা পাশ করবে তাদেরকে আমরা বিজয়ী হিসাবে দেখব। কিন্তু ভারত এখন কিছুতেই জাতীয় পার্টিকে দিয়ে, আওয়ামী লীগকে দিয়ে এই নির্বাচনটা যাতে না হতে পারে হলেই এখানে ছাত্র শিবিরের একটা বিশাল ব্যবধানের বিজয় দেখছে ভারত। ভারত দেখতে পাচ্ছে যে এখানে প্রেডিকশন যেতগুলা হয়েছে সবগুলা প্রেডিকশনে ছাত্র শিবির বিপুল ভোটে এগিয়ে আছে। যদি ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করত তাহলে ভারতের এতটা মাথা নষ্ট হতো না যে ছাত্রলীগের পরে ছাত্রদল বা আওয়ামী লীগের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, এতে করে তারা একটা ম্যানেজ করে নিতে পারতেন। কিন্তু ম্যানেজ করতে পারবেন না জন্মসূত্রে যাদের সাথে শত্রুতা, সেটা হলো ছাত্র শিবির বা তাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। তাই জামাত ইসলামীর প্রচুর শক্তি অর্জন হয়ে যাবে ডাকসুতে নির্বাচনটা হয়ে গেলেই, কারণ সাদিক কাইয়ুমদের নির্বাচনী প্রেডিকশনটা, প্রত্যেকটা নির্বাচনী প্রেডিকশন যারা করছেন, যারা জরিপ করেছেন, প্রত্যেকটা জরিপ থেকেই সাদিক কাইয়ুমরা এগিয়ে আছে। এই কারণে যে কোনো উপায়ে নির্বাচনটা বানচাল করাটাই এখন ভারত আদা জল খেয়ে নেমেছে, সাথে আওয়ামী লীগ আদা জল খেয়ে নেমেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, যেই অনুরোধগুলো আমরা অতীতে করেছি, আপনারা রেখেছেন, 5ই আগস্ট পর্যন্ত আপনারা ঘটিয়েছেন, আমরা অনুরোধ করেছি। আজকে প্রবাসী যারা কথা বলে, ডক্টর কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য প্রত্যেকেই ডাকসুর প্রেডিকশন দিচ্ছে সাদিক কাইয়ুমরা ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হচ্ছে। আর এই পূর্ণ প্যানেল বিজয়ীর পিছনে সবার প্রেডিকশন হলো ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ছাত্র সমাজ গড়ে উঠবে বাংলাদেশে, যেটা গড়ে উঠেছিল 5ই আগস্টে গত বছর বিজয়ী এনেছে। বিজয়ীটা আনার পরে যে একটা সম্পর্কের ফাটল তৈরি হয়েছিল, সেই সম্পর্কের ফাটল থেকে নেতৃত্বটা একটি জায়গায় যাওয়া দরকার, যে একক একটি নেতৃত্বে যাতে করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, সেটা পারবে ডাকসু। আর এই ডাকসুতে পূর্ণ প্যানেলে যদি সাদিক কাইয়ুমদের ছাত্র শিবিরের প্যানেলটা বিজয়ী হয়, তখন সারা বাংলাদেশ আবার 5ই আগস্টের মতো ছাত্র সমাজের ভিতরে ঐক্যটা, মানে একেবারে দৃঢ়ভাবে ঐক্যভাবে থাকাটা ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা সম্ভব হবে বলে আমরা প্রত্যেকে মনে করছি। অন্যদেরকে যেরকমটা ঘুণে ধরাতে পারবে, ছাত্র শিবিরের ভিতরে ঘুণে ধরাতে পারবে না, এবং তাদের অতীত ইতিহাসও বলে না যে তাদের মূল টার্গেটটা নষ্ট করতে পারবে। ছাত্র শিবির ভারত বিরোধী ছিল, ভারত বিরোধী থাকবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ভারত বিরোধী ফোর্সটাই শক্তিশালী থাকা লাগবে, নতুবা আমাদেরকে আবারও ভারত একটি যেনতেন নির্বাচনের মাধ্যমে গিলে খাওয়ার জন্য স্বপ্ন দেখছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তা অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।